আসসালামু আলাইকুম। আমি নাজনীন ইসলাম, প্রভাষক, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি শামসুল হক কলেজ, এলেঙ্গা, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি নির্দেশে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সরকারি শামসুল হক কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি এই করোনা মহামারীর সময়েও তোমরা আল্লাহর রহমতে ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে তোমাদেরকে অনার্স প্রথম বর্ষে মুসলমানদের ইতিহাস 570 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিষয়ের চতুর্থ অধ্যায়ে উমাইয়া বংশের খলিফা প্রথম ওয়ালিদ সম্পর্কে আলোচনা করব। প্রথম ওয়ালিদ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি তোমাদের সাথে একটু উমাইয়া খিলাফতের উৎপত্তি, এর নামকরণ এবং উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতার প্রাথমিক পরিচয় সম্পর্কে আলোচনা করে নিব। আশা করি তোমরা ক্লাসটি সকলেই মনোযোগ সহকারে দেখবে। উমাইয়া বংশের উৎপত্তি। আমরা জানি খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা হযরত আলী রাদি আল্লাহু তাআলার মৃত্যুর পর মুয়াবিয়া 661 খ্রিস্টাব্দে যে খিলাফতের উৎপত্তি করেন ইসলামের ইতিহাসে সেটাই উমাইয়া খিলাফত বা উমাইয়া বংশ নামে পরিচিত। এই বংশ স্থায়িত্বকাল ছিল 661 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই উমাইয়া বংশে সর্বমোট 750 জন, 14 জন খলিফা ছিলেন। উমাইয়া বংশের নামকরণ। উমাইয়া বংশ আরবের বিখ্যাত কুরাইশ বংশেরই একটি শাখা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রপিতামহ অর্থাৎ দাদা আব্দুল মুতালিব এর পিতা হাশিমের ভাই হলেন আব্দুল শামস, আর এই আব্দুল শামসের পিতার নাম উমাইয়া। এই উমাইয়ার নাম অনুসারে এই বংশের নামকরণ করা হয় উমাইয়া বংশ বা উমাইয়া খিলাফত। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়ার প্রাথমিক পরিচয় সম্পর্কে আমরা একটু জেনে নেব। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া ছিলেন আবু সুফিয়ানের ছেলে। প্রথম জীবনে তিনি পিতার ন্যায় ইসলামের ঘোর শত্রু ছিলেন এবং তিনি সরাসরি বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে অংশগ্রহণ করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি 3টা যুদ্ধের নাম উল্লেখ করেছি। তোমাদের প্রশ্ন আসতে পারে মুয়াবিয়া সরাসরি কোন কোন যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে অংশগ্রহণ করেছেন। সেক্ষেত্রে এখানে 3টি যুদ্ধের নাম আমি উল্লেখ করেছি, বদর, উহুদ ও খন্দকের যুদ্ধ। উত্তর আমরা দিয়ে দিব বদর, উহুদ ও খন্দকের যুদ্ধ। তিনি 8ম হিজরিতে মক্কা বিজয়ের পর তার পিতা সহ এবং উমাইয়া বংশের অন্যান্য লোকজন সহ ইসলাম ধর্ম কবুল করেন এবং ইসলামের সেবায় আত্মনিয়োগ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যক্তিগত ওহী লেখার কাজে প্রেরণ করেন। এখন আমরা পড়ব খলিফা প্রথম ওয়ালিদ বা ওয়ালিদ বিন আব্দুল মালিক। আমরা খলিফা প্রথম ওয়ালিদ বা ওয়ালিদ বিন আব্দুল মালিকের রাজ্য বিস্তার সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খলিফা প্রথম ওয়ালিদ সময়কাল 705 থেকে 715 খ্রিস্টাব্দ। খলিফা প্রথম ওয়ালিদ ছিলেন উমাইয়া খলিফা আব্দুল মালিকের জ্যেষ্ঠ পুত্র। আব্দুল মালিকের মনোনয়নক্রমে খলিফা প্রথম ওয়ালিদ সিংহাসনে আরোহণ করেন। তিনি 705 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করে দামেস্কে রাজত্ব শুরু করেন। ঐতিহাসিক মৌর্যের ভাষায় ওয়ালিদের রাজত্বকাল দেশে এবং বিদেশে খুবই গৌরবময় ছিল। প্রশাসনিক কার্যক্রম। আল ওয়ালিদ কঠোর হস্তে কঠোরভাবে
খলিফা ওয়ালিদের প্রশাসনিক কার্যক্রম। আল ওয়ালিদ স্বহস্তে কঠোরভাবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। তিনি হাজ্জাজ বিন ইউসুফকে পূর্ব অঞ্চলের শাসনকর্তা বহাল রেখে ভারত উপমহাদেশ ও মধ্য এশিয়ায় সাম্রাজ্য বিস্তার করেন। তিনি তার চাচাতো ভাই উমর বিন আব্দুল আজিজ বা দ্বিতীয় উমরকে হেজাজের শাসনকর্তা পদে নিযুক্ত করেন। উমর বিন আব্দুল আজিজ খুলাফায়ে রাশিদিনের খলিফাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে শাসনকার্য পরিচালনা করেন। তিনি ইয়াজিদ কর্তৃক মক্কা ও মদিনায় যে সকল ক্ষতি সাধিত হয়েছিল সেগুলো সংস্কার করেন এবং সেখানে বিভিন্ন ধরনের মসজিদ নির্মাণ করেন। হজরত পালনের সুবিধার্থের জন্য তিনি হেজাজের বিভিন্ন প্রদেশে বা শহরে বিভিন্ন কূপ খনন করেন, রাস্তাঘাট নির্মাণ করেন এবং ক্রয় প্রণালীর ব্যবস্থা করেন। হাজ্জাজের প্ররোচনায় ওমর বিন আব্দুল আজিজকে বা দ্বিতীয় উমরকে সিংহাসন থেকে বা হেজাজের শাসনকর্তার পদ থেকে অপসারিত করা হয়। হাজ্জাজ বিন ইউসুফের প্ররোচনা, তোমরা শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। হাজ্জাজ বিন ইউসুফের প্ররোচনায় ওমর বিন আব্দুল আজিজকে, যাকে আমরা দ্বিতীয় ওমর নামে চিনি, তাকে হেজাজের শাসনকর্তার পদ থেকে পদচ্যুত করা হয়। তিনি এরপর থেকে মক্কা ও মদিনায় দুজন পৃথক শাসনকর্তা নিযুক্ত করা হয়। খুরাসানের উচ্চবিলাসী শাসনকর্তা ইয়াজিদ ইবন মুহাল্লাবের সাথে হাজ্জাজের বিরোধ দেখা দিলে তিনি তাকে অপসারিত করে তার স্থলে কুতাইবা বিন মুসলিমকে খুরাসানের নতুন শাসনকর্তা নিযুক্ত করেন। তাহলে এখান থেকে তোমাদের কিছু ছোট প্রশ্ন আসতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি যখন তোমাদেরকে ক্লাস নিয়েছি তখনও বারে বারে বলেছি তোমরা নাম এবং সালগুলো বেশি গুরুত্ব সহকারে দেখবে। আমি আবারও এই নাম এবং সালগুলো করছি। এই প্রশাসনিক কার্যক্রমের মধ্যে আমরা হাজ্জাজ বিন ইউসুফের নাম পেয়েছি, যিনি ছিলেন পূর্ব দেশীয় অঞ্চলের শাসনকর্তা। তারপর আমরা পেয়েছি উমর বিন আব্দুল আজিজ, যিনি ইতিহাসে দ্বিতীয় উমর নামে পরিচিত। তিনি ছিলেন হেজাজের শাসনকর্তা। পরে তাকে হাজ্জাজ বিন ইউসুফের প্ররোচনায় তাকে সেখান থেকে অপসারণ করা হয়। তারপর আমরা এখানে আরেকজনের নাম পেয়েছি, তিনি হলেন খুরাসানের উচ্চবিলাসী শাসনকর্তা হিসেবে আমরা নাম পেয়েছি ইয়াজিদ বিন মুহাল্লাবের। তার পরবর্তীতে সেই স্থলে কুতাইবা বিন মুসলিমকে খুরাসানের নতুন শাসনকর্তা নিযুক্ত করা হয়। এখন আমাদের পয়েন্ট হলো সাম্রাজ্য বিস্তার। আমাদের মূল প্রশ্ন হলো খলিফা প্রথম ওয়ালিদের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে আলোচনা করো। এভাবেও তোমাদের প্রশ্নটা আসতে পারে, ওয়ালিদ বিন আব্দুল মালিকের রাজ্য বিস্তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। একই জিনিস যদি আসে প্রথম ওয়ালিদ রাজ্য বিস্তার সম্পর্কে আলোচনা করো, একই প্রশ্ন এভাবেও আসতে পারে, ওয়ালিদ বিন আব্দুল মালিকের রাজ্য বিস্তার সম্পর্কে আলোচনা করো। যাক, আমরা এখন ওয়ালিদ বিন আব্দুল মালিকের রাজ্য বিস্তার সম্পর্কে আলোচনা করব। খলিফা আল ওয়ালিদ মুসলিম সাম্রাজ্য সম্প্রসারণের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করেন এবং সর্বশ্রেষ্ঠ বিজেতা হিসেবে ইসলামের ইতিহাসে তার নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে। তার রাজত্বকাল ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক ভিত্তির মতে খলিফা উমর ও উসমানের আমলে সিরিয়া, ইরাক, পারস্য এবং মিশর বিজয়ের ফলে মুসলিম সাম্রাজ্য বিজয়ের
প্রথম ধাপের পরই সমাপ্তি ঘটে। এখন আব্দুল মালিক এবং তার জ্যেষ্ঠ পুত্র প্রথম ওয়ালিদের রাজত্বকালে মুসলিম সাম্রাজ্য বিস্তারের দ্বিতীয় ধাপ শুরু হয়। এই বিজয় অভিযানের নেতৃত্বে যারা ওয়ালিদ বিন আব্দুল মালিককে বিশেষভাবে সহায়তা করেছিলেন তারা হলেন হাজ্জাজ বিন ইউসুফ, কুতাইবা বিন মুসলিম, মুহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ এবং মুসা বিন নুসাইর। এই সমস্ত বীর যোদ্ধাগণের অপরিসীম রণদক্ষতা ও তেজস্বিতার প্রদর্শন করে ইসলামের বিজয় কেতনকে সমুজ্জিত রাখেন। আমরা এখন প্রথম ওয়ালিদের রাজ্য কি রাজ্য উনি বিজয় করেছিলেন সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব মধ্য এশিয়ার বিজয়। খলিফা ওয়ালিদের সুযোগ্য সেনাপতি হাজ্জাজ বিন ইউসুফের বলিষ্ঠ নেতৃত্বে মুসলিম সাম্রাজ্য পূর্ব দিকে সম্প্রসারিত হয়। কুতাইবা ইবন মুসলিমের পরিচালনায় মুসলিম বাহিনী মধ্য এশিয়া বা ট্রান্স ওক্সিয়ানের বল, তুখারিস্তান এবং বুখারা, খারিজম প্রভৃতি অঞ্চল দখল করেন। তুর্কিদের উপর্যুপরি আক্রমণ প্রতিহত করার জন্য 706 খ্রিস্টাব্দে কুতাইবা এক বিশাল বাহিনী নিয়ে তুখারিস্তান ও খারা ফারগানার দিকে অভিযান করেন। মুসলিম বাহিনীর অগ্রঅভিযান অব্যাহত থাকে এবং 710 থেকে 712 খ্রিস্টাব্দের মধ্যে মুসলিম বাহিনী সমরকন্দ ও খারিজম প্রভৃতি অঞ্চল দখল করেন। খারিজমের শাহ ভীত সন্তুষ্ট হয়ে মুসলমানদের সঙ্গে সন্ধি চুক্তি করেন এবং খলিফা প্রথম ওয়ালিদকে নিয়মিতভাবে কর প্রদান করেন। এরপর তিনি কুজান্দা, শাস এবং কাশগড় দখল করে চীন সীমান্তে উপনীত হন। সিন্ধু বিজয়। এরপর আমরা এখন জানলাম মধ্য এশিয়া বিজয়, তারপর আমরা করব সিন্ধু বিজয়। সিন্ধু বিজয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদেরকে বারে বারে বলছি এই রাজ্য বিস্তারের নামগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং খুব মনোযোগ সহকারে শুনবে। এই নামগুলো তোমাদেরকে অবশ্যই প্রশ্নের মধ্যে উল্লেখ করতে হবে। এখন আমি তোমাদের সঙ্গে এই বিজয়েরই সিন্ধু বিজয় সম্পর্কে আলোচনা করব। সিন্ধু বিজয় প্রথম ওয়ালিদের রাজত্বকালের একটি উল্লেখযোগ্য ঘটনা। হযরত উমর আ.সালামের খিলাফতের পারস্য বিজয় সিন্ধু অভিযানকে ত্বরান্বিত করে 636 থেকে 37 খ্রিস্টাব্দ এবং 643 থেকে 644 খ্রিস্টাব্দে প্রাথমিক অভিযান সাফল্যমণ্ডিত না হওয়ায় হাজ্জাজ বিন ইউসুফ খলিফা আল ওয়ালিদের অনুমতিক্রমে সিন্ধুতে অভিযান প্রেরণ করেন। উবাইদুল্লাহ ও বুদাইলের নেতৃত্বে পরপর দুটি অভিযান ব্যর্থতায় পর্যবসিত হলে হাজ্জাজ বিন ইউসুফ রাগান্বিত হয়ে তার ভ্রাতুষ্পুত্র ও জামাতা সপ্তবর্ষীয় মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করেন এবং এই অভিযানে 6000 অশ্বারোহী, 6000 উষ্ট্রারোহী এবং 2000 ভারবাহী পশু অংশগ্রহণ করেছিল। এই সিন্ধু অভিযানের মূলে কতিপয় কিছু কারণ ছিল। এখন আমরা সেই কারণগুলো সম্পর্কে জানব। প্রথমত, উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের সাম্রাজ্যবাদ নীতি। এই সিন্ধু অভিযানের মূলে প্রথম কারণটা ছিল উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের সাম্রাজ্যবাদ নীতি। দ্বিতীয় কারণ হলো ভারতবর্ষের ঐশ্বর্য ও ধনরত্নের প্রতি আগ্রহ। তৃতীয় কারণ ছিল ভারতীয় রাজাদের মুসলিম অভিযানে বাধা প্রদান করা। এবং চতুর্থত কারণ ছিল আরব বিদ্রোহীগণ, বিশেষ করে ইরাকিগণ ভারতীয় উপমহাদেশে আশ্রয় গ্রহণ করলে হাজ্জাজ তাদেরকে ফেরত পাঠাতে বললে ভারতীয় রাজাগণ তা অস্বীকার করেন। এবং পঞ্চমত কারণ ছিল সিংহল রাজ কর্তৃক হাজ্জাজ খলিফা ওয়ালিদ এবং হাজ্জাজের জন্য কিছু উপঢৌকন প্রেরণ করা হয়, যা দেবল বন্দরে সিন্ধু জলদস্যুদের দ্বারা লুণ্ঠন করা হয়। পরে হাজ্জাজ রাজা দাহিরের নিকট এর ক্ষতিপূরণ দাবি করলে তিনি তা অস্বীকৃতি জানান।
এইসব বিভিন্ন কারণেই মূলত হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু অভিযান করেন। এরপর আমরা জানবো সিন্ধু অভিযান কিভাবে করা হয়। 700 সমর অভিযান। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম বাহিনী সহ ম্যাকরান হয়ে ভারত উপমহাদেশে প্রবেশ করেন। প্রথমে তিনি দাহিরের রাজধানী দেবাল বন্দরে উপনীত হন এবং দেবাল তিনি অধিকার করেন। সমর অভিযান। 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম তার বাহিনী সহ মেকরান হয়ে ভারত উপমহাসাগরে এর দেবাল বন্দরে উপনীত হন এবং তিনি দেবাল অধিকৃত করেন। সেখানে তার সিন্ধু রাজ দাহিরের সঙ্গে যুদ্ধ করে তিনি সিন্ধু রাজাকে পরাজিত করেন এবং দেবাল অধিকার করেন। এর ফলাফল আরবদের সিন্ধু বিজয় বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে একটি নিষ্ফল বিজয়। ঐতিহাসিক লেলফুন বলেন, আরবদের সিন্ধু বিজয় ছিল ইসলামের ইতিহাসে একটি উপাখ্যান মাত্র, একটি নিষ্ফল বিজয়। কিন্তু যদি আমরা রাজনৈতিক দিক থেকে বিচার না করে সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে বিবেচনা করি তাহলে দেখা যাবে এ বিজয় ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এরপর আমরা পড়ব ইফ্রিকা বা আফ্রিকা বিজয়। মুসলমানদের ইফ্রিকা বা আফ্রিকা বিজয়। খলিফা আল ওয়ালিদ 707 খ্রিস্টাব্দে মুসা ইবন নুসাইরকে উত্তর আফ্রিকার শাসনকর্তা নিযুক্ত করেন। তিনি পশ্চিমাঞ্চলে বিজয় অভিযান করে গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করেন। দক্ষ ও অভিজ্ঞ শাসক মুসা ইফ্রিকা বা উত্তর আফ্রিকা বিজয় করেন। তিনি তার সুযোগ্য 2 পুত্রের সহায়তায় মরক্কো ও তানজিয়ার সহ উত্তর আফ্রিকায় মুসলিম শাসন সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেন। তাছাড়াও তিনি বারবার ও বাইজান্টাইনদের আক্রমণ প্রতিহত করেন। এছাড়া তার প্রতিষ্ঠিত নৌবহর 3টি দ্বীপ দখল করেন। দ্বীপগুলো হলো মিনারকা, মেজরকা এবং আইভিকা দ্বীপ। 3টি দ্বীপ তিনি দখল করেন। একটা হলো মিনারকা, মেজরকা ও আইভিকা দ্বীপ। এই সমস্ত অভিযানে মুসাকে সাহায্য করেন তার দক্ষ সেনাপতি তারিক বিন জিয়াদ। তারিককে তানজিয়ারে প্রতিষ্ঠিত করে মুসা বিন নুসাইর রাজধানী কায়রোনে ফিরে আসেন। এখন আমরা পড়ব মুসলমানদের স্পেন বিজয়। স্পেন বিজয়। মুসলমানদের স্পেন বিজয় হলো খলিফা ওয়ালিদের রাজত্বকালে সর্বাপেক্ষা চমকপ্রদ ঘটনা হলো মুসলমানদের স্পেন বিজয়। মুসা ইবন নুসাইরের বলিষ্ঠ নেতৃত্বে বা সেনাপতিত্বে তারিক বিন জিয়াদ সর্বপ্রথম ইউরোপ ভূখণ্ডে মুসলিম আধিপত্য অধিকৃত করেন। এ সময় স্পেন বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল এবং এ সময় স্পেনের রাজা ছিলেন ডিউক রডারিক। তিনি স্পেনের রাজা ইউটিজাকে পদচ্যুত করে এবং নিহত করে জোরপূর্বকভাবে স্পেনের সিংহাসনে আরোহণ করেন। তার সময়ে স্পেনের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য কর প্রদান করলেও তারা স্বাধীন ছিল। এ কারণেই মুসলমানদের পক্ষে স্পেন বিজয় সহজ হয়েছিল। এ সময় স্পেনের সামাজিক অবস্থা ছিল খুবই খারাপ। স্পেনের সামাজিক অবস্থা 3টি ভাগে বিভক্ত ছিল। একটা হলো অভিজাত শ্রেণী বা উচ্চবিত্ত শ্রেণী। এই শ্রেণীর জনগণকে কোনো প্রকার কর প্রদান করতে হতো না। দ্বিতীয়ত হলো নিম্নবিত্ত শ্রেণী। এই শ্রেণীর জনগণকে সকল প্রকার কর প্রদান করা হতো, যার ফলে তাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছিল। আর শেষে ছিল নিম্ন শ্রেণী, যাদেরকে মানুষ হিসেবেই গণ্য করা হতো না, তাদের সাথে পশুর মতো ব্যবহার করা হতো। তাদেরকে হাট বাজারে পণ্যের মতো করে বিক্রয় করা হতো।
ধর্মীয় অবস্থা। এ সময় স্পেনে ধর্মীয় অবস্থা আরো খারাপ ছিল। খ্রিস্টান ধর্ম ব্যতীত কেউ অন্য কোনো ধর্ম গ্রহণ করতে পারত না। সকলকে জোরপূর্বকভাবে খ্রিস্টান ধর্মে অংশগ্রহণ করতে বাধ্য করা হতো। এর ফলে স্পেনের জনগণ রাজা রডারিকের উপর খুবই অসন্তুষ্ট ছিলেন। আমরা এখন জানব স্পেনের সমরাভিযান। প্রথম ওয়ালিদের আদেশক্রমে মুসা 711 খ্রিস্টাব্দে সেনাপতি তারেক বিন জিয়াদের নেতৃত্বে একটি বিশাল বাহিনী প্রেরণ করেন। তারেক যে পাহাড় অতিক্রম করে ইউরোপ ভূখণ্ডে প্রবেশ করেন বা আগমন করেন, পরবর্তীতে সেই পাহাড়ের নাম দেওয়া হয় জবল আল তারিক বা জিব্রাল্টার। তিনি কারমোনা, সিডোনিয়া, ইজিসা প্রভৃতি অঞ্চল দখল করেন। তারিকের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে মুসা তিনিও স্পেনে অভিযান করে তারিক এবং মুসা একত্রে 712 খ্রিস্টাব্দে সিডোনিয়া, তালাভেরা দখল করেন। এরপর তিনি গেলিও, লিউ, এস্টুরিয়াস, সারাগোসা, আরগান প্রভৃতি অঞ্চল অধিকার করেন। 712 থেকে 714 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়ের মধ্যে খ্রিস্টান বৌদ্ধিক স্পেনের সমগ্র অঞ্চল মুসলিম পতাকা তলে আসে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে সালটা শোনো। 712 থেকে 714 খ্রিস্টাব্দ এই 2 বছরের মধ্যে স্পেনের সমগ্র অঞ্চল মুসলিম শাসনের পতাকা তলে আসে। এর ফলাফল এখন আমরা জানবো মুসলিম বিজয়ের ফলে এর ফলাফল কি হয়েছিল। মুসলমানদের স্পেন বিজয় ছিল খুবই তাৎপর্যপূর্ণ। এই বিজয় শুধুমাত্র উমাইয়া বংশের প্রভুত্ব বিস্তৃতি করেনি, বরং মুসলিম সাম্রাজ্য সম্প্রসারণে ইউরোপে ইসলামের ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে সুদূর প্রসারী ফল পেয়েছিল। মুসলিম বিজয়ের এ ধারা অব্যাহত হয়েছিল। খলিফা পরে মুসা এবং তারিককে দামেস্কে প্রত্যাবর্তনের আদেশ দেন। আমাদের আজকের প্রশ্ন ছিল খলিফা ওয়ালিদের রাজ্য বিস্তার। এই রাজ্য বিস্তারের মধ্যে আমরা তাহলে উনি কি কি রাজ্য বিস্তার করেছিলেন সেই সম্পর্কে জানলাম। একটা হলো মধ্য এশিয়া বিজয়, সিন্ধু বিজয়, উত্তর আফ্রিকা বা ইফ্রিকা বিজয়, স্পেন বিজয়। এই বিজয়গুলো উনি করেছিলেন এবং ওনার সময়ে মুসলিম সাম্রাজ্যের যে এই যে সুদূরপ্রসারী বিস্তার ঘটেছিল তার ইসলামিক ইতিহাসে তাকে চিরস্মরণীয় করে রেখেছে। এখন আমরা প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করব যে তোমাদের এখান থেকে কি কি ছোট প্রশ্ন আসতে পারে। প্রথমত আমি তোমাদের সঙ্গে উমাইয়া খিলাফত সম্পর্কে আলোচনা করেছি। উমাইয়া খিলাফতের উৎপত্তি, এর নামকরণ এবং উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা সম্পর্কে আলোচনা করেছি। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। এটা ছোট প্রশ্ন, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে। 1. উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কত খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়? এই বংশে সর্বমোট কতজন শাসক ছিলেন? এই বংশে সর্বমোট 14 জন শাসক ছিলেন। তোমাদেরকে আবারও বলছি। এবং এই বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন 606 খ্রিস্টাব্দে। আর তিনি কত হিজরিতে ইসলাম ধর্ম গ্রহণ করেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে শোনো। তিনি কত হিজরিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? এটা হবে 8ম হিজরিতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এখন আমরা কিছু ছোট প্রশ্ন জানব। খলিফা প্রথম ওয়ালিদের থেকে এখান থেকেও তোমাদের কিছু ছোট প্রশ্ন আসতে পারে। যেমন খলিফা প্রথম ওয়ালিদ কার ছেলে ছিলেন? তিনি ছিলেন আব্দুল মালিকের জ্যেষ্ঠ পুত্র। তিনার শাসনকাল কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল? এখানে হবে 705 থেকে 715 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর তোমাদের যে প্রশ্নটা আজকে আমি পড়ালাম সেটা হলো খলিফা প্রথম ওয়ালিদের রাজ্য বিস্তার সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ সহকারে সকলেই এই প্রশ্নটা পড়বে এবং উপকৃত হবে। আর সর্বশেষ তোমাদেরকে বলতে চাই, এই করোনা মহামারীর সময়ে
তোমরা সকলেই ঘরে থাকবে, সুস্থ থাকবে, সরকারি বিধিবিধান মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে। সকলেই ভালো থাকো। আজকে এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম।